সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক ভালো আছো নিশ্চয়ই তোমরা। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মনির উদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম, তো প্রথম পত্রে আমরা চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সমূহ অলরেডি আমরা একটা লেকচার শেষ করেছি। আজকে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় লেকচার আমরা শুরু করছি। তাহলে আজকের লেকচারে তোমাদের স্বাগতম জানিয়ে আবারও আমরা আমাদের পড়া শুরু করছি। তাহলে আজকে গত ক্লাসে আমরা সমাজ সম্পর্কে জেনেছিলাম, সমাজ, সমাজের বৈশিষ্ট্য, সমাজের ধরন ইত্যাদি। আজকে আমরা সমাজের বিবর্তন সম্পর্কে পড়ব। বিখ্যাত অর্থনীতিবিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় যাকে, তিনি কার্ল মার্কস। কার্ল মার্কস সমাজ বিবর্তনের 5টি ধাপ উল্লেখ করেছেন, 5টি স্তর। তো এখন প্রথমে আমরা কার্ল মার্কসের 5টি স্তর সম্পর্কে জানবো। প্রথমত হলো আদিম সাম্যবাদী সমাজ। কার্ল মার্কস সমাজের যে প্রকরণ কার্ল মার্কস বলেছেন, তার মধ্যে তিনি প্রথম যেটার কথা বলেছেন সেটা হলো আদিম সাম্যবাদী সমাজ। আদিম সাম্যবাদী সমাজ হলো বিবর্তনের প্রথম স্তর, যে স্তরে মানুষ খাদ্য সংগ্রহ করত, শিকার করে জীবনযাপন করত। তারা তখনও খাদ্য উৎপাদন শিখেনি। তখনকার অর্থনীতিকে বলা হতো খাদ্য সংগ্রহ ও শিকার ও সংগ্রহ অর্থনীতি। ওকে, সেখানে সম্পদের কোনো ব্যক্তি মালিকানা ছিল না, সেখানে কোনো শ্রম বিভাজন ছিল না, সেখানে পরিবার, রাজনৈতিক সংগঠন ইত্যাদি কোনো কিছুর অস্তিত্ব ছিল না বলে কার্ল মার্কস মনে করেন। ওকে, তাহলে মানুষ সেখানে দলবদ্ধ হয়ে বসবাস করত। তারা পেলে খাই, যদি খাওয়ার সংগ্রহ করতে পারতো তাহলে খেত, না হয় সবাই মিলে উপোস করত। ওকে, যাই হোক, এই কার্ল মার্কসের এই যে আদিম সাম্যবাদী সমাজ, এটা হলো স্পেন্সার ডুরকেইম সরল সমাজের কথা বলেছেন, ল্যানেস্কি শিকার সংগ্রহ ভিত্তিক সমাজের কথা বলেছেন। বৈশিষ্ট্যগত দিক থেকে কার্ল মার্কসের আদিম সাম্যবাদী সমাজ তাদের এই সকল সমাজের সমতুল্য। তারপরে যেটা আমাদের, সেটা হলো দাস ভিত্তিক সমাজ, বা যেটাকে তিনি দাস প্রথা বলেছেন। মার্ক্সের ধারণা অনুযায়ী প্রথম শ্রেণীবিভক্ত যে সমাজ সেটা হলো দাস প্রথা। কৃষি ব্যবস্থার কৃষি সমাজ যখন গড়ে উঠলো, তখন সম্পত্তিতে ধীরে ধীরে ব্যক্তি মালিকানা সৃষ্টি হলো, এবং ব্যক্তি মালিকানা সৃষ্টির কারণে কাজ করার জন্য মালিকের সাথে সাথে দাস ব্যবস্থার উদ্ভব ঘটলো। দাসরা ছিল জীবন্ত সম্পত্তি স্বরূপ। এল টি হবহাউস দাসের সংজ্ঞায় বলেছেন, দাস হচ্ছেন এমন একজন মানুষ, আইন এবং প্রথা যাকে কারো সম্পত্তি রূপে পরিগণিত করে, চূড়ান্ত বিচারে সে যাবতীয় অধিকার থেকে বঞ্চিত বিশুদ্ধ স্থাবর এক সম্পত্তি। রোমান আইনে দাসকে বস্তু হিসেবে গণ্য করা হয়েছে। আমরা এখানে খেয়াল রাখবো যে প্রাচীন রোম, ইউরোপে দাস প্রথা খুব চূড়ান্ত পর্যায়ে ছিল। এই কারণে তখনকার রোমান আইনে দাসকে বস্তু হিসেবে গণ্য করা হয়েছিল। যারা প্রভুর নির্দেশে যে কোনো কাজ করতে বাধ্য হতো। তাহলে দাস প্রথার সংক্ষেপে যে এখানে আলোচনা আমরা দেখলাম, এখানে দাসপ্রথার কিছু বৈশিষ্ট্যের কথা এল.টি. হবহাউস সহ অন্যান্য মনীষীরা উল্লেখ করেছেন। সেটা হলো, দাস এবং প্রভুদের যে সম্পর্ক, এটা ছিল খুবই বিভাজিত। দাসরা অনেক নিচু মর্যাদার অধিকারী ছিল। দাসদেরকে বাধ্যবাধকতামূলক কাজ করতে হতো। দাসরা ছিল পরাধীন, তাদের কোনো অধিকার ছিল না। প্রভুদের ছিল অসীম ক্ষমতা। দাসরা মানবেতর জীবনযাপন করত। কখনো কখনো দাসদেরকে শিকল দিয়ে আর বেঁধে রাখার উদাহরণও দেখতে পাওয়া যায় কোনো কোনো সমাজে। তাহলে না, অর্থনীতির উৎপাদন ভিত্তিক যে অর্থনীতি, এটা প্রথম ছিল দাস প্রথা। দাস প্রথা ভিত্তিক সমাজে ব্যাপক অসমতা এবং স্তরবিন্যাস ছিল। কার্ল মার্কসের মতে প্রথম শ্রেণীভিত্তিক যে সমাজ সেটা হলো দাস ভিত্তিক সমাজ। তারপর আমরা যেটা দেখবো সেটা হলো সামন্তবাদী সমাজ ব্যবস্থা। মধ্যযুগে ইউরোপে ভূমি নির্ভর বিশেষ এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ইতিহাস সেটাকে সামন্তবাদ নামে জানে, আর কার্ল মার্কস সেই সমাজ ব্যবস্থাকে বলেছেন সামন্তবাদী সমাজ ব্যবস্থা। সামন্তবাদ কি বা সামন্ত প্রথা কি, এই সংজ্ঞায় বিখ্যাত সমাজবিজ্ঞানী ফিবি মেয়ার্স বলেছেন যে সামন্ত প্রথা হচ্ছে ভূমি ব্যবস্থার উপর ভিত্তি করে একটি বিশেষ সমাজ ও সরকার বা প্রশাসন ব্যবস্থা, যা মধ্যযুগের শেষ ভাগে ইউরোপে বিকশিত হয়েছিল। ভূমি মালিকানার ভিত্তিতে সামন্ত প্রভু এবং ভূমিদাসের সম্পর্ক গড়ে উঠেছিল। সামন্ত প্রথায় 2টা শ্রেণী ছিল কার্ল মার্কসের মতে, একটা হলো ভূমিদাস আর একটা হলো ভূমির মালিক। দাস প্রথায় যে 2টা শ্রেণী আমরা অলরেডি বলেছি, দাস মালিক এবং দাস। তাহলে সামন্ত প্রথায় 2টা শ্রেণী ছিল, ভূমিদাস এবং ভূমির মালিক। ভূমির মালিকানা এবং বন্টন রাজনৈতিক ক্ষমতা বিন্যাস হিসেবে পরিগণিত হতো। এখানে রাজা থেকে ভূমিদাস পর্যন্ত অসংখ্য মধ্যস্বত্ব শ্রেণী ছিল। মধ্যস্বত্বভোগীদের মধ্যে কাউন্ট, ব্যারন, বারোনেট, ভিসকাউন্ট, নাইট বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।
তো সামন্তপ্রথার কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বলি, যেমন ভূমি নির্ভরতা, স্তরভিত্তিক ভূমি বন্টন ব্যবস্থা, বৈষম্য, অসমতা এবং সামাজিক স্তরবিন্যাস ছিল, সেবা এবং নিরাপত্তার বিনিময় ছিল, আনুগত্যের স্তর, রাষ্ট্রীয় নিরাপত্তা, উত্তরাধিকারী প্রথা, শ্রেণী শোষণ, যাজক বা চার্চের কর্তৃত্ব এবং শ্রম বিভাজনের বিকাশ বিশেষভাবে সামন্তবাদী সমাজ ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ওকে, সামন্ত প্রথায় ৫টি সামাজিক শ্রেণী সাধারণত পরিলক্ষিত হয় বলে কার্ল মার্কস মনে করেন। সেটা হলো অভিজাত শ্রেণী, ধর্মযাজক শ্রেণী, ভূস্বামী, ক্ষুদ্র জমিদার এবং ভূমিদাস। ওকে? বইয়ে হয়তো আরো অনেক বিস্তৃত লেখা আছে। আমি খুব সংক্ষেপে এখানে উল্লেখ করেছি। তোমরা নিশ্চয়ই বইয়ের সাথে মিলিয়ে পড়লে আরো অনেক হয়তো বিস্তৃত জানতে পারবে। আর তাছাড়া বর্তমানে অনলাইনের যুগে এগুলো সম্পর্কে অনলাইনে বিভিন্ন জায়গায় তোমরা অনেক তথ্য পাবে। এরপরে যেটা আছে কার্ল মার্কসের সমাজ বিবর্তনে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। পুঁজিকে কেন্দ্র করে আসলে যে সমাজ গড়ে ওঠে শাব্দিক অর্থে সেটাই পুঁজিবাদ, অর্থাৎ ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে পুঁজি বিনিয়োগ করে মুনাফা লাভের উদ্দেশ্যে যে উৎপাদন ও বাজার ব্যবস্থা পরিচালিত হয় তাকে পুঁজিবাদ ব্যবস্থা বলে। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার ডিকশনারিতে বলা হয়েছে পুঁজিবাদ হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা মুনাফার জন্য রাষ্ট্র অপেক্ষা ব্যক্তিগত মালিকানার দ্বারা অধিকতর নিয়ন্ত্রিত। কার্ল মার্কস বলেছেন পুঁজিবাদ হলো সমাজ বিকাশের একটি বিশেষ স্তর যা সামন্তবাদ হতে উদ্ভূত হয়েছে, যেখানে উৎপাদন প্রণালী কতিপয় লোকের হাতে ন্যস্ত থাকে এবং এর মূল লক্ষ্য থাকে শ্রমজীবী থেকে অধিক শ্রম আদায় করে সর্বাধিক মুনাফা অর্জন করা। কার্ল মার্কসের মতে এটা হলো পুঁজিবাদ। তোমাদের পুঁজিবাদ কি, এটা পরীক্ষা আসলে তোমরা এটা লিখতে পারবে, তাহলে তোমরা এটা শিখে নেবে। পুঁজিবাদের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বলি, যে সকল বৈশিষ্ট্যগুলো আসলে পুঁজিবাদকে অন্যান্য ব্যবস্থা থেকে স্বাতন্ত্র্যতা দান করেছে, আমরা সেটা দেখি। তাহলে এখানে হলো প্রথমত হলো এখানে ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি আছে পুঁজিবাদে। পুঁজিবাদে পুঁজিপতিরা উৎপাদন করে মুনাফা লাভের জন্য স্বল্প সংখ্যক মানুষের হাতে উৎপাদন যন্ত্র, উৎপাদন সম্পত্তি ইত্যাদির মালিকানা থাকে। অধিকাংশ মানুষ হলো শ্রমজীবী, সমাজের চরম সামাজিক স্তরবিন্যাস বা বৈষম্য থাকে। যেটা বললাম যে মুনাফা অর্জন এটার মূল লক্ষ্য। উৎপাদন করা হয় বাজারে বিক্রয়ের জন্য। মুক্ত শ্রমিক শ্রমের মূল উৎস, মুদ্রা ব্যবস্থা প্রচলিত, প্রযুক্তির ব্যাপক ব্যবহার পুঁজিবাদে লক্ষ্য করা যায়। ওকে, এই হলো আমাদের পুঁজিবাদ সম্পর্কিত কথা। আমরা তারপরে যেটা দেখব কার্ল মার্কসের মতে সর্বশেষ যে ব্যবস্থা সেটা হলো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কার্ল মার্কসের কার্ল মার্কসের ফিলোসফিতে পুঁজিবাদী সমাজ, শ্রেণী সংগ্রাম, পুঁজিবাদী সমাজে যে পরস্পর বিরোধী শ্রেণী আছে, এখানে তিনি প্রধান দুটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন পুঁজিবাদী। একটা হলো বর্জ্য আর একটা হলো প্রলেতারিয়েত, মানে মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, সহজ কথায় বলতে গেলে। এই ২ শ্রেণী সংগ্রামের পরিণতি হিসেবে কার্ল মার্কস বলেছেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। তাহলে সমাজতন্ত্র কি আমরা এখন সেটা দেখি। সমাজতন্ত্র হলো এমন একটি আর্থসামাজিক অবস্থা যেখানে কোনো ব্যক্তি মালিকানা নেই। উৎপাদন ব্যবস্থা এবং সম্পদে থাকে রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উৎপাদন এবং বন্টন সম্পন্ন হয়। এই ব্যবস্থার মূলনীতি হচ্ছে ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সে পারিশ্রমিক পাবে বা ভোগ করবে। সম্পদের সুষম বন্টন ও সমাজের সমতা বিধানের লক্ষ্যে রাশিয়া, চীন সহ বিশ্বের কয়েকটি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। যদিও বর্তমানে আসলে নাই। রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র ১৯৯০ সালের দিকে বা ১৯৯০ সালের দিকে ভেঙে গিয়েছে। তারপরে চীনেও এখন নাই, শুধু হংকং এ আছে। আর পৃথিবীতে এখন মনে হয় এখন পৃথিবীতে কিউবাতে সমাজতন্ত্র প্রচলিত আছে। যাই হোক, তাহলে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য দেখে আমরা সমাজতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতি, থাকবে রাষ্ট্রীয় মালিকানা। তারপরে সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি, সমাজতন্ত্র শ্রেণীহীন সমাজ, অন্য সব সম্পত্তির মতো উৎপাদন উপকরণের মালিক সামাজিক ও সার্বজনীন মালিকানা থাকবে। সমাজতন্ত্রে জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্ম ইত্যাদি নিশ্চয়তা বিধান করে। সমগ্র আর্থসামাজিক ব্যবস্থা সরকারি মালিকানায় পরিচালিত হয়। শ্রেণীহীন সমাজে বৈষম্য, উঁচু-নিচু ভেদাভেদ কম থাকবে। সমাজতন্ত্র সমাজ ব্যবস্থায় কারিগরি জ্ঞান এবং উৎপাদন কৌশল দ্রুত পরিবর্তন আসে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় সম্পদ বন্টনের ক্ষেত্রে বাজার ব্যবস্থার গুরুত্ব অনেক কম। যাই হোক, এই হলো সংক্ষেপে সমাজ বিবর্তন সম্পর্কে কার্ল মার্কসের যে মতবাদ, কার্ল মার্কসের মত অনুযায়ী সমাজ বিবর্তনের যে ৫টা স্তর সেই সম্পর্কিত আলোচনা। আমরা এখন দেখব ল্যানেস্কির আলোচনা। বিখ্যাত মার্কিন সমাজতত্ত্ববিদ ল্যানেস্কি
তিনি সমাজ বিবর্তনের কয়েকটি ধাপের কথা উল্লেখ করেছেন। সেই ধাপগুলো আমরা এখন এখানে দেখব। ১ম এ তিনি যেটা বলেছেন সেটা হলো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। আমি আগেই বলেছি যে কার্ল মার্ক্সের যে আদিম সাম্যবাদী সমাজ আছে সেটা হলো শিকার ও খাদ্য ভিত্তিক সংগ্রহ ভিত্তিক সমাজ, এটার সাথে মিল আছে। তাহলে দুটোর বৈশিষ্ট্যই সেইম। এই ব্যবস্থায় আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এখানে জীবন ছিল মানে হয় ভুরিভোজ না হয় উপবাস। লাইফ ওয়াজ ইদার ফিস্ট অর ফাস্ট। মানে পেলে সবাই সংগ্রহ করতে পারলে, খাদ্য শিকার বা সংগ্রহ করতে পারলে সবাই খেত। না পাইলে সবাই কি? যেহেতু সবাই উপবাস করত। যেহেতু তারা যূথবদ্ধভাবে, গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করত, তখন শ্রেণী বৈষম্য ছিল না। মানুষ বনে জঙ্গলে বসবাস করত, গুহায় বসবাস করত। তো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের যে বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্য যদি দেখি, অর্থনৈতিক ব্যবস্থা ছিল ফলমূল সংগ্রহ, পশু-পাখি ও মৎস্য শিকারের উপর নির্ভরশীল। এ সময় মানুষের খাদ্য বা অর্থনৈতিক নিরাপত্তা ছিল না। বেঁচে থাকাই ছিল মানুষের প্রধান লক্ষ্য। এই সমাজে অধিকাংশ মানুষ খাদ্যের আশায় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতো। এখানে সম্পত্তিতে ব্যক্তি মালিকানা ছিল না। তাহলে এখানে আমরা আসলে যেটা দেখলাম সেটা হলো যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কার্ল মার্ক্সের আদিম সাম্যবাদী সমাজের মতো। আমরা তারপরে দেখব ল্যানেস্কির মতো উদ্যান কৃষি নির্ভর সমাজ। উদ্যান কৃষি হচ্ছে কৃষি ব্যবস্থার মূলত প্রাথমিক রূপ। মেয়েরা পুরুষদের তুলনায় কিছুটা স্থিতিশীল ছিল। তারা লক্ষ্য করল ফল খাওয়ার পর বীজটি ফেলে দিলে তা থেকে চারা গজায়। এভাবে মেয়েদের হাতে উদ্যান কৃষির সূচনা হয়। এ কারণে বলা হয় কৃষির সূচনা হয় কিন্তু মেয়েদের হাতে। ওকে? এক ধরনের নিড়ানি যন্ত্র দিয়ে একটি গর্ত খুঁড়ে তাতে বিভিন্ন ধরনের বীজ, শেকড় বা চারাগাছ রোপণ করা হয়। পরবর্তীতে এখান থেকেই খাদ্য সংগ্রহ করা হতো। মানে উদ্যান কৃষি হচ্ছে আসলে কর্ষণ করা হতো না। এখানে মানুষ ফলমূল খাওয়ার পরে যখন বীজ ফেলে দিত, সেই বীজ থেকে আবার চারা উঠতো। এটা সর্বপ্রথম মেয়েরা প্রাকৃতিক কারণে হয়তো মেয়েদেরকে ঘরে থাকতে হতো। ওকে। যাই হোক, তো সেক্ষেত্রে তারা লক্ষ্য করল যে ওই বীজগুলো থেকে আবার কি হচ্ছে? পুনরায় সেগুলো থেকে চারা গজাচ্ছে। যাই হোক, এখান থেকে খাদ্য সংগ্রহ করা যাচ্ছে। তো সেইখান থেকেই মূলত মানুষের যেই শিকার সংগ্রহ ভিত্তিক সমাজ, সেটার পরবর্তী সমাজ হিসেবে ল্যানেস্কি এই উদ্যান কৃষি নির্ভর সমাজকে বর্ণনা করেছেন। তার মতে উদ্যান কৃষি নির্ভর সমাজে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি সেটা হলো উদ্যান কৃষিমূলক সমাজ বিকাশের সাথে সাথে পশুপালন সমাজের আবির্ভাব ঘটে। পৃথিবীর সর্বত্র উদ্যান কৃষিমূলক সমাজ সমানতালে বিকশিত হয় নাই। উদ্যান কৃষিমূলক সমাজ যেসব যন্ত্রপাতি ব্যবহৃত হতো সেগুলো ছিল কাঠের তৈরি। এ সমাজে গুরুত্বপূর্ণ উদ্ভাবন হচ্ছে মৃৎশিল্প, তাঁতশিল্প, চর্মশিল্প। এই সমাজে ধাতু, তামা, টিন, ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়। এই সমাজেই মানুষ প্রথমবারের মতো উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে সমর্থ হয়। মানুষ তার প্রয়োজনে এই সময় কুকুর, শূকর, ঘোড়া বিভিন্ন পশুকে জন্তুকে কাজে লাগাতে শুরু করে। এই হলো উদ্যান কৃষি নির্ভর সমাজের কথা। তারপর আমরা যেটা দেখব সেটা হলো পশুপালন সমাজ। আগেই বলেছি যে আমরা উদ্যান কৃষির সাথে সাথে মূলত বিভিন্ন অঞ্চলে পশুপালন সমাজ ব্যবস্থারও আ বা শুরু হয়। তো এখানে ল্যানেস্কি যেটা বলেছেন যে প্রায় ৫,০০০ বছর পূর্বে মিশর, মেসোপটেমিয়া এবং ভারতে বন্য পশুকে গৃহপালিত করা হয়। এক্ষেত্রে মানুষ ১ম এ কুকুরকে গৃহপালিত করতে সক্ষম হয়। এছাড়াও ঘোড়া, গরু, গাধা, ছাগল, ভেড়া, উট, বিড়াল ইত্যাদি অনেক স্তন্যপায়ী প্রাণীকে বশ মানিয়ে মানুষ গৃহপালিত করে। পশুপালনের মাধ্যমে মানুষের খাদ্যাভাব ও খাদ্যের অনিশ্চয়তা অনেকখানি দূর হয়। মানুষ পশুর মাংস, দুধ খাদ্য হিসেবে ব্যবহার করত এবং চামড়া দিয়ে পোশাক এবং হাড় দিয়ে অস্ত্র, যন্ত্রপাতি, সূঁচ ইত্যাদি তৈরি করত। পশুপালন সমাজ ব্যবস্থার যে স্বকীয় বৈশিষ্ট্যগুলো আছে সেটা হলো এখানে মানুষের খাদ্যের নিশ্চয়তা পায়, যাযাবর বৃত্তি এ সমাজের অন্যতম বৈশিষ্ট্য। জনসংখ্যা এই সমাজে কম ঘনত্ব ছিল। জনসংখ্যার ঘনত্ব এই সমাজে অনেক কম ছিল। এই হলো আমাদের পশুপালন সমাজ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এবার আমরা যেটা দেখব সেটা হলো কৃষিভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজ হলো তাহলে পশুপালন, উদ্যান চাষ এগুলার পরবর্তী যে সমাজ সেটা হলো কৃষিভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজে কি হলো? কৃষিভিত্তিক সমাজে আর্থসামাজিক যে ব্যবস্থা সেটা কৃষি উৎপাদনের উপর নির্ভরশীল হলো। তাহলে যেই সমাজের আর্থসামাজিক ব্যবস্থা কৃষি উৎপাদনের উপর নির্ভরশীল তাকে কৃষিভিত্তিক সমাজ বলে। মানব সমাজের বিকাশ, বিবর্তন ও পরিবর্তনে কৃষির ভূমিকা অনেক বেশি। উদ্যান কৃষির পরিপূর্ণতায় কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার প্রবর্তন ঘটায়। আধুনিক কৃষি বিজ্ঞানে শস্য উৎপাদন ও জীবজন্তুর পালনের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড হচ্ছে কৃষি। মানুষ খাল খনন করে কৃষির জন্য সেচের ব্যবস্থা করত। মানব সভ্যতা বিকাশে কৃষির অবদান সবথেকে বেশি। তাহলে কৃষি ভিত্তিক সমাজের যেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব সেটা হলো যে কৃষি
উৎপাদন ব্যবস্থা মানুষের খাদ্যের নিশ্চয়তা প্রদান করেছিল। মানব সমাজের স্থায়িত্ব লাভ করেছিল কৃষি উৎপাদন ব্যবস্থার মাধ্যমে। স্থায়ী বসবাস শুরু হয়েছিল, পরিবার ব্যবস্থা শুরু হয়েছিল। এ সময় থেকেই ব্যক্তি মালিকানার উদ্ভব ঘটে। কৃষি উৎকর্ষের জন্য বিভিন্ন ভাত নির্মাণ এবং সেচ পদ্ধতির আবিষ্কার হয়। উদ্বৃত্ত খাদ্য অপশন, নিরাপত্তা ইত্যাদি মানুষকে জ্ঞান বিজ্ঞান চর্চায় নিত্য নতুন আবিষ্কার উদ্বুদ্ধ করে। সংস্কৃতি এবং সভ্যতা বিকশিত হয় এই সমাজ থেকেই। বর্ণমালা লিখন পদ্ধতির উদ্ভব ঘটে, পেশাজীবী শ্রেণীর উদ্ভব বিকাশ ঘটে, নগরায়নের সূচনা হয়, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার সূচনা হয়। সমাজে বিভিন্ন শ্রেণী ও সামাজিক স্তরবিন্যাস এই সমাজেই পরিলক্ষিত হয়। লেনিস্কি লাস্ট যেটা তিনি বলেছেন সেটা হলো শিল্প সমাজ। সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর হলো লেনিস্কির মতে কি শিল্প সমাজ। মানুষ যখন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাপক মাত্রায় উৎপাদন করতে শুরু করে তখন সেই সমাজকে তিনি শিল্প সমাজ বলে অভিহিত করেছেন। মূলত শিল্প বিপ্লবের পরে শিল্প বিপ্লবের সাথে বিশেষ করে ১৭৬০ সাল থেকে ১৮৮৫ সাল পর্যন্ত যান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক উন্নয়ন সংঘটন হয় সেটা ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। এই শিল্প বিপ্লবের যুগে দূরপাল্লার যানে দ্রুতগতির যাত্রী ও পণ্য পৌঁছে দেওয়ার যে কাজটিও খুব আ সফলতার সাথে সম্পন্ন করে। বাষ্প ইঞ্জিনের আবিষ্কার, বস্ত্রকলা আবিষ্কার, কয়লা, লৌহ ইত্যাদি শিল্প উৎপাদন ব্যবস্থাকে অনেক বেশি পরিমাণে গতিশীল করে। তাই সেই যে ১৭৬০ থেকে স্টার্ট হলো শিল্প বিপ্লবের মাধ্যমে, এই সময় থেকে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটলো, নগরায়নের সৃষ্টি হলো, শিল্পায়ন হলো। হ্যাঁ? বে তো বে 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 বিভিন্ন পণ্যগুলো শিল্পে বা শিল্প কারখানায় উৎপাদন হতে শুরু করলো। ওকে? তাহলে এই মূলত আমরা যদি সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে বলি, সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে শিল্প সমাজে মানুষের আ খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য সবকিছু প্রত্যক্ষভাবে শিল্প উৎপাদনের উপর নির্ভরশীল হয়ে পড়ল। তাহলে শিল্প সমাজ সম্পর্কে লেনেক্সকি যে বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করেছেন সেগুলো হলো, শিল্প সমাজে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার পরিলক্ষিত হয়। শিল্প সমাজে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। দক্ষ মানব সম্পদ তৈরি হয়। শিল্প সমাজ কর্মসংস্থান সম্প্রসারিত হয়। এখানে স্বাধীন শ্রমের ব্যবহার রয়েছে। শিল্প সমাজে ব্যাপক উৎপাদন হয়। শিল্প সমাজে পুঁজিবাদের দৌরাত্ম্য দেখা দেয়। মানুষের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। এই সমাজে প্রতিযোগিতামূলক মুদ্রা ও বাজার অর্থনীতির বিকাশ ঘটে। সামাজিক অসমতা ও সামাজিক স্তরবিন্যাস এই সমাজে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়। পরিবার কাঠামোয় অনেক বেশি পরিমাণে পরিবর্তন আসে। নব্য উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। তাহলে এই হলো শিল্প সমাজের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্য। বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে শিল্প সমাজ প্রতিষ্ঠার বেশ কিছু প্রকরণ রয়েছে সেগুলো হলো লেলেস্কির মতে যান্ত্রিক পরিবহন ব্যবস্থা, শ্রম বিনিয়োগের স্বাধীনতা, মানুষের স্থানান্তর ও গতিশীলতা, যান্ত্রিক উৎপাদন, শ্রম বিনিয়োগের নতুন ক্ষেত্র, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, নগর সমাজের গোড়াপত্তন, জাতীয় অর্থনৈতিক রাজনীতির বিকাশ, ব্যক্তি মালিকানা ও প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যবস্থা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, উপনিবেশিক শাসন, শোষণ ও লুণ্ঠন। উল্লেখিত এই বিষয়গুলো শিল্প সমাজের উদ্ভব ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওকে? তাহলে এই ছিল আমাদের শিল্প সমাজ সম্পর্কে কথা। তাহলে আমরা সমাজ বিবর্তনে কার্ল মার্কসের মতবাদ এবং বিখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী ল্যানিস্কির মতবাদ দেখলাম। মূলত অন্যান্য সমাজবিজ্ঞানীরাও সমাজের স্তরকে এভাবেই আ বর্ণনা করার প্রয়াস পেয়েছেন। তাহলে আমরা এখানে এই ২ জনের বিবর্তন সম্পর্কে আমরা এখানে দেখলাম, আলোচনা করলাম। মূলত ল্যানিস্কির এবং কার্ল মার্কসের যেই সমাজ বিবর্তনের ধারণা, এটাই সমাজবিজ্ঞানে সবচেয়ে বেশি এটার সম্পর্কে সবচেয়ে বেশি পঠন-পাঠন করা হয়। তো আশা করি সমাজ বিবর্তন সম্পর্কে তোমরা খুব ভালো ধারণা অর্জন করতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।